সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সান্তাহার সরকারি কলেজে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রাণঢালা শুভেচ্ছা, সাথে সাথে ফুলেল শুভেচ্ছাও। অনলাইন ক্লাসে স্বাগতম। একাদশ শ্রেণী জীববিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান প্রথম পত্রের পক্ষ থেকে আমি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া, তোমাদের সাথে আছি। জীববিজ্ঞান প্রথম পত্রের সর্বমোট 12টি অধ্যায় তোমাদের সিলেবাসভুক্ত আছে। এই 12টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের শিরোনাম কোষ ও এর গঠন, দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, তৃতীয় অধ্যায় কোষ রসায়ন, চতুর্থ অধ্যায় অণুজীব, পঞ্চম অধ্যায় শৈবাল ও ছত্রাক, ষষ্ঠ অধ্যায় ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, সপ্তম অধ্যায় আছে নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, অষ্টম অধ্যায় আছে টিস্যু ও টিস্যুতন্ত্র, নবম অধ্যায়ে উদ্ভিদ শারীরতত্ত্ব, দশম অধ্যায়ে উদ্ভিদ প্রজনন, একাদশ অধ্যায়ে জীব প্রযুক্তি, দ্বাদশ অধ্যায়ে জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ। আমি তৃতীয় কলমে ক্লাস সংখ্যা উল্লেখ করেছি, এটি অনুমিত 145টি সর্বমোট। এটি বাড়তেও পারে, কমতেও পারে। আর তোমাদের সঙ্গে উদ্ভিদ বিজ্ঞানের দুজন শিক্ষক আমরা জড়িত আছি, সোনিয়া শাররিন এবং আমি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম। আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানে তোমাদের মান বন্টন নিয়ে একটু কথা বলবো। পূর্ণমান 100, তত্ত্বীয় 75 নম্বর, ব্যবহারিক 25 নম্বর। তত্ত্বীয় অংশে 8টি সৃজনশীল প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10 নম্বর। এখানে 5 গুণন 10, সর্বমোট 50 নম্বর। এই প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নে 4টি অংশ থাকবে, ক, খ, গ, ঘ। এবং তোমরা জানো যে সৃজনশীলের ক অংশের প্রথম যে কোশ্চেনটি সেটির মান 1, খতে 2, গতে 3 এবং ঘতে 4 নম্বর থাকবে। এই টোটাল প্রত্যেকটা কোশ্চেনে 10 নম্বর, 5 10 50 নম্বর। 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সবগুলোর প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 1 নম্বর, অর্থাৎ 25 গুণন 1, সর্বমোট 25 নম্বর। এই 50 নম্বর এবং 25 নম্বর যোগ করলে আমরা 75 নম্বর, এটি তত্ত্বীয় অংশের নম্বর। এবং ব্যবহারিক অংশে কিন্তু সর্বমোট 25 নম্বর। এখানে সিলেবাসভুক্ত 5টি অংশ আছে। প্রথমটি শনাক্তকরণ, স্থায়ী স্লাইড অথবা মডেল। শনাক্তকরণের জন্য 1 নম্বর, বৈশিষ্ট্যের জন্য 2 নম্বর, 3 নম্বর। দ্বিতীয় অংশটি একটি পরীক্ষা, ফুলের গোত্র নির্ণয়। ফুলের লম্বচ্ছেদের জন্য 2 নম্বর, পুষ্প প্রতীক অঙ্কন 2 নম্বর, বৈশিষ্ট্য 2 নম্বর, শনাক্তকরণের জন্য 1 নম্বর। এই সর্বমোট 7 নম্বর। অথবা একবীজপত্রী উদ্ভিদের মূল বা কাণ্ডের প্রস্থচ্ছেদ নির্ণয়, এটি হতে পারে। প্রস্থচ্ছেদকরণের জন্য 2 নম্বর, মাউন্টিং 2 নম্বর, বৈশিষ্ট্যের 2 নম্বর, শনাক্তকরণ 2 নম্বর। তৃতীয় সিলেবাসভুক্ত অংশটি হচ্ছে একটি পরীক্ষা, যেটি সালোক সংশ্লেষণ অথবা অবাধ শ্বসন থেকে দেওয়া হবে এবং সেটিরও নাম সবার জন্য যে নাম্বার থাকবে সেটি 7 নম্বর। যন্ত্রপাতি সেটকরণ 3 নম্বর, পরীক্ষণের সংক্ষিপ্ত বর্ণনা 2 নম্বর, ফলাফল 2 নম্বর। 4 নম্বর সিলেবাসটা হচ্ছে মৌখিক অভিক্ষা, অর্থাৎ এটি ভাইভা, তোমাদের 5 নম্বর। ব্যবহারিক নোটবুকের জন্য 3 নম্বর। এই মোট হচ্ছে 25 নম্বর। মানবন্টনের সাথে সাথে আমি কিছু কথা তোমাদের বলতে চাই। একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আমি যে বিষয়টি আলোচনা করব, সেল ডিভিশন, কোষ বিভাজন, এটি খুব পরিচিত একটা বিষয়। তোমরা ইতিমধ্যে এসএসসিতে পড়াশোনা করে এসছো। দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজন, এই বিষয়ের আমি একটি পরিকল্পনা করেছি। ক্লাস সংখ্যা সর্বমোট 8টি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম। এই প্রত্যেকটা অংশেই
নির্দিষ্ট কিছু বিষয়বস্তু সিলেক্ট করেছি। প্রথম ক্লাসে কোষ বিভাজন কি, এর প্রকারভেদ, কোষচক্র। দ্বিতীয় ক্লাসে থাকবে মাইটোসিসের কোষ বিভাজন, তার প্রক্রিয়া গুরুত্ব। তৃতীয় ক্লাসে মিওসিস কোষ বিভাজন প্রোফেজ 1। চতুর্থ ক্লাসে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। পঞ্চম ক্লাসে ক্রসিং ওভারের ব্যাখ্যা, মাইটোসিস এবং মিওসিস সেল ডিভিশনের পার্থক্য। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায়ে থাকবে প্র্যাকটিক্যাল ক্লাস, যেখানে মাইটোসিস সেল ডিভিশনের বিভিন্ন পর্যায়ে স্থায়ী স্লাইড অথবা মডেল পর্যবেক্ষণ। আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তোমরা সবেমাত্র স্কুল থেকে কলেজে পদার্পণ করেছো, এই জন্য সবাইকে অভিনন্দন জানাই সান্তাহার সরকারি কলেজের পক্ষ থেকে। এই ইন্টারমিডিয়েট এইচএসসি স্টেজটি কিন্তু 2 বছরে বিভক্ত, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার 2টি বছর পাওয়া সম্ভব হয় না বিভিন্ন কারণে। এই 2 বছরের মধ্যে তোমাদের সিলেবাসভুক্ত যে সাবজেক্টগুলি, সেগুলোর পরিধি অনেক বেশি। যারা এসএসসিতে ছিল তারা যদি চিন্তা করো যে এসএসসির মতো এইচএসসিতে পড়াশোনা করবে, কিন্তু তাহলে ভুল হবে। তোমাদের পড়াশোনার পরিধি আরো বাড়াতে হবে এবং চর্চা আরো বেশি করতে হবে। আমি কিছু বলতে চাই, সেটি হচ্ছে যে এইচএসসি কে বলা হয় যে উচ্চশিক্ষা এবং তার নিম্ন শিক্ষার মাঝখানে সেতু বন্ধন, অর্থাৎ লিঙ্কেজ বিটুইন হায়ার এডুকেশন অ্যান্ড লোয়ার এডুকেশন। এই লিঙ্কেজ, এই শ্রেণীটি যদি তোমাদের শক্তিশালী হয়, তাহলে তোমরা উচ্চশিক্ষায় ভালো করতে পারবে। উচ্চশিক্ষার জন্য যে বিষয়গুলো থাকে, ভালো রেজাল্ট, আবেদন করার সুযোগ, ভালো প্রস্তুতি, এবং তার উপর ভিত্তি করে তোমার ভর্তি প্রক্রিয়া উচ্চশিক্ষার এবং তোমার জীবনের যে অংশটুকু, সেটি কিন্তু পরিবর্তন হতে পারে। আর এইচএসসি এই জায়গাটি এই জন্য সেন্সিটিভ যে এই সময়ে অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে থাকে, কারণ এসএসসির মতো তারা পড়াশোনা করতে থাকে এবং যার কারণে তাদের কিন্তু প্র্যাকটিসটা হয় না। আমি বারবার বলে থাকি যে প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। প্র্যাকটিস ছাড়া কিন্তু ভালো করা সম্ভব নয়। এবং আমি প্র্যাকটিস করতে পারি কত ভাগ, শতকরা 100 ভাগ করা সম্ভব নয়। আমি 24 ঘন্টাকে যদি শতকরা হিসেবে 100 ভাগ কাউন্ট করি, তাহলে এর 50% 12 ঘন্টার সময় তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। এই 12 ঘন্টাই আমি জানি না কে কেমন করতে পারবে, তবে একটা ধারণা দিতে পারি, সে 12 ঘন্টাকে কেউ যদি কাজে লাগায়, খুব যদি মেরিটোরিয়াস হয়, শ্রুতিধর হয়, সে যদি ধৈর্যশীল হয়, খুব বেশি প্র্যাকটিস করে, এই 12 ঘন্টা মনোযোগ সহকারে সে কিন্তু ভালো করতে পারে। অর্থাৎ কেউ এই প্র্যাকটিসের মাধ্যম দিয়ে 80%, কেউ 90%, ইভেন কেউ 95 এবং 98% মার্কস পেতে পারে। তবে অ্যাজ এ জেনারেল তোমরা চিন্তা করবা যে আমি কতটুকু পেতে পারি, এটা নির্ভর করবে তোমার উপরে এবং এটা 50% হতে পারে। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি এই কলেজের আসার পূর্বে আমি রাজশাহী কলেজে ছিলাম। সেখানকার স্টুডেন্টদের পড়াশোনার গতিবিধি এবং তাদের ধৈর্যশীলতা এবং প্র্যাকটিস ছিল অনেক বেশি। ফলে তাদের প্রস্তুতি ছিল খুব ভালো। এবং আমার বিশ্বাস যে তোমরা এই জিনিসগুলো অর্জন করবা। একটা জিনিস মনে করবা যে আমাদের প্র্যাকটিস যত বেশি করব, আমাদের তোমরা কম্পিউটার সায়েন্সে একটা বিষয় আছে র্যাম এবং রম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর তোমরা সবাই জানো রম হচ্ছে রিড অনলি মেমোরি। আমরা যতগুলো কার্যকলাপ করে থাকি, আমাদের অ্যাক্টিভেশনগুলো করে থাকি, তার মধ্যে র্যান্ডমলি অ্যাক্সেস হয় আমাদের মেমোরিতে। এবং এই র্যামের কিন্তু স্পেস অনেক, এখানে কিন্তু আমাদের রিড অনলি মেমোরিতে যখন প্রবেশ করে তখন কিন্তু স্থায়ী মেমোরিতে যায়। তো এই অস্থায়ী মেমোরি র্যামে কিন্তু অনেক অ্যাক্সেস হবে, পড়াশোনা আসবে যাবে, কিন্তু যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত কিন্তু এটিকে স্থায়ী মেমোরিতে নিতে পারবে, অর্থাৎ রিড অনলি মেমোরিতে। তোমরা খেয়াল করো, আমরা প্রতিটা ঘটনার সঙ্গে নিজেকে যদি বিশ্লেষণ করতে থাকি, তাহলে তুমি মার্কেটে যাচ্ছ বা শপিং মলে যাচ্ছ, অনেক লোকের সঙ্গে দেখা হয়, অনেক অজানা মুখ, অনেক নতুন ধরনের লোকের সঙ্গে পরিচয় হয়, কিন্তু আমরা এটি কিন্তু ভুলতে থাকি। আস্তে আস্তে 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে ভুলে যাব। তো এক সময় মেমোরিতে আমাদের থাকবে না। কিন্তু একটা মানুষের সঙ্গে বা একটা পরিবারের সঙ্গে বা তোমার
যে ক্রিয়াকলাপ সেখানে যদি বারবার একই ঘটনা ঘটতে থাকে তাহলে এটি স্থায়ী মেমোরিতে যেতে থাকে। তোমার বাবা মাকে তুমি কখনোই ভুলতে পারবে না। তোমার পাশের বাড়ির রিক্সাওয়ালা যদি প্রতিদিন ওই মোড়ে থাকে তাহলে তোমার কিন্তু স্থায়ী মেমোরিতে যাবে। রিক্সাওয়ালা দেখতে কেমন, তার কথা বাচনভঙ্গি কেমন, সে কেমন পোশাক পরে, এগুলো কিন্তু বলতে পারবা। কিন্তু শহরের মধ্যে গেলে তুমি দেখবা যে অনেক রিক্সাওয়ালা, সবার দিকে দৃষ্টিপাত করো তুমি, কিন্তু পরক্ষণে ভুলে যাও কার চেহারার আকৃতি কেমন, তার ড্রেস আপ কেমন। এটি কিন্তু তোমার র্যামে ছিল, র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে। তো আমি এটা বলার উদ্দেশ্য হলো যে তোমাদেরকে বারবার প্র্যাকটিস করে স্থায়ী মেমোরিতে নিতে হবে। তোমরা জানো যে আমাদের ব্রেনে কিন্তু সেই র্যাম এবং রম দুটো অংশ বিদ্যমান, এবং হিউম্যান বডির যে ব্রেন, সেই ব্রেনের নিউরন সেল, নাম্বার অফ নিউরন সেল কিন্তু 10 বিলিয়ন। এই 10 বিলিয়ন নিউরন সেলের মধ্যে বিজ্ঞানী আইনস্টাইন ইউজ করতে পেরেছিলেন 30% অনলি। এখন আমরা কতটুকু করতে পেরেছি বা করছি সেটা কিন্তু আমরা জানি না, এবং আমাদের এই ধরনের কাউন্টিং করা সম্ভব কিনা বাংলাদেশে, সত্যিকার অর্থে যে যত প্র্যাকটিস করে আমার বিশ্বাস সে কিন্তু তার অ্যাক্টিভেশন, তার কার্যশীলতা বেশি কিন্তু সে প্রমাণ করতে পারবে। আর তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবে না। আমার বলার উদ্দেশ্য হলো যে এইচএসসি এই জায়গাতে কিন্তু আমাদের অনেক বড় সিলেবাস, আমাদেরকে বারবার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্সে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করি কিন্তু ভুলে যাবো আমরা। একটা রিয়াকশন আমি এখন করলাম, একদিন পরে কিন্তু আর এটি লিখতে পারবো না। সো দ্যাট তোমাদের এটি যদি আমি বলি, ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের অনেক সূত্র আছে, যে সূত্রগুলো বারবার আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করে করে মনে করতে হয়, এবং সেখানে কিন্তু ফিজিক্সের অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলোও কিন্তু তোমাদেরকে করতে হবে। এবং সাথে সাথে আমার বায়োলজির ক্ষেত্রে আমি বলতে পারি যে জীববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটোতেই কিন্তু অনেক বড় সিলেবাস। এই সিলেবাসগুলোতে তোমাকে বারবার প্র্যাকটিস করে এটিকে কিন্তু ধারণ করতে হবে। তো আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, তোমাদের সচেতন করছি। আশা করি তোমরা ভালোভাবে নিজেকে পরিচালিত করবে। তোমরা খেয়াল করো যে যে প্রতিষ্ঠানগুলো অত্যন্ত ভালো মানের বাংলাদেশে, সে ক্যাডেট কলেজগুলো বলো, এইচএসসি লেভেলের ক্ষেত্রে ঢাকা কলেজ, রাজশাহী কলেজ, আজিজুল হক কলেজ, নওগাঁ ডিগ্রি কলেজ, সমস্ত কলেজের যে মেধাবী স্টুডেন্টগুলো তারা কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করে, এবং তারা ক্লাসে আসার আগেই কিন্তু পড়াশোনাগুলো কমপ্লিট করে আসে। সো দ্যাট ক্লাসে যখন তারা আসে তারা কিন্তু সব কিছু জানে, দে আর নোন অল দ্য সাবজেক্টস। সো বি কেয়ারফুল। তোমরা, আমি আশা করি যে তাদের মতো প্র্যাকটিস করে নিজের লেভেলটাকে অনেক ঊর্ধ্বে নিয়ে চলে যাবে। কারণ তোমার এরর থাকবে, ভুল থাকবে, যত প্র্যাকটিস করবা ভুলটা কমে যাবে। আমি আর কথা বাড়াবো না। আমাদের আজকের নির্ধারিত বিষয়বস্তু তোমাদের বলেছি আমি, বিষয়টি হচ্ছে সেল ডিভিশন। তোমাদের এসএসসিতে ছিল, আমি শুধুমাত্র তোমাদেরকে মেমোরাইজ করাতে চাই। তো আজকের সেল ডিভিশনের শিখন ফলগুলো তোমাদের ক্ষেত্রে, যেমন কোষ বিভাজন তোমরা বর্ণনা করতে পারবে, কোষ বিভাজনের প্রকারভেদ জানতে পারবে, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, কোষ চক্র ব্যাখ্যা করতে পারবে। কোষ বিভাজন, তোমাদের কোষ বিভাজনটা 1882 সালে ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম সামুদ্রিক স্যালামেন্ডার এই প্রাণীতে লক্ষ্য করেন। ট্রাইটুরাস ম্যাকুলোসা, এই সামুদ্রিক স্যালামেন্ডারটি কিভাবে সেল ডিভিশন করে এটি কিন্তু অবজারভেশন করেন ফার্স্ট ওয়াল্টার ফ্লেমিং, এবং এর পর থেকেই কিন্তু আমাদের সেল ডিভিশনের আইডিয়াগুলো ডেভেলপ করতে থাকে, এবং আমরা সেল ডিভিশন নিয়ে কথা বলতে থাকি। তো কোষ বিভাজন কি আমরা একটু জানার চেষ্টা করি। যে প্রক্রিয়ায় কোনো কোষ বিভক্তির মাধ্যমে অনুরূপ গুণসম্পন্ন ও বৈশিষ্ট্য সম্পন্ন একটি থেকে দুইটি, অথবা কোনো কোষ বিভক্তির মাধ্যমে ভিন্ন রূপ গুণ এবং বৈশিষ্ট্য সম্পন্ন 4টি কোষের সৃষ্টি হয়, তাকে সেল ডিভিশন বলা হয়। আমি দুটো কথা এখানে উল্লেখ করেছি যে সেম কোয়ালিটি এবং ক্যারেক্টারস হবে, এবং আরেকটি ক্ষেত্রে
ডিফারেন্ট কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টার শো করবে। সেখানে আমাদের বিষয়টা তোমাদের খেয়াল করতে হবে, সেল ডিভিশনের মেজর দুটো পার্ট ছিল, তোমরা জানো যে মাইটোসিস এবং মেয়োসিস সেল ডিভিশন। তো মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে একটি কোষ থেকে দুটি কোষ এবং তাদের ক্যারেক্টার হবে সেম এবং কোয়ালিটিও সেম হবে। কিন্তু মেয়োসিস সেল ডিভিশনের ক্ষেত্রে একটি কোষ থেকে 4টি সেল তৈরি হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু ভিন্ন গুণ এবং বৈশিষ্ট্য সম্পন্ন সেল তৈরি হয়। হ্যাঁ, আমরা জানবো আমাদের নেক্সট যে ক্লাসগুলো হবে সেল ডিভিশনে, সেখানে আরো ডিটেলস আলোচনা করব। আমি সেল ডিভিশনের এই বিভাজনের প্রাথমিক কথাগুলো বলছি। সেল ডিভিশনের প্রকারভেদ তোমরা প্রত্যেকেই জানো, 3 ধরনের: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মেয়োসিস সেল ডিভিশন। অ্যামাইটোসিস, এটি তোমাদের প্রত্যেকের ধারণা আছে। এই প্রক্রিয়ায় প্রথমে নিউক্লিয়াস লম্বা হবে এবং পরবর্তীতে সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়, তাকে অ্যামাইটোসিস বলে। তোমরা জানো কি যে সেল ডিভিশনের ক্ষেত্রে আমাদের একটা সেলের দুটো অংশ থাকে, নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। এই দুটো অ্যাড করলে কি হতে পারে? প্রোটোপ্লাজম। আমরা সেল ওয়াল যদি বাদ দিয়ে থাকি, সেল ওয়াল যদি কোনো সেলে থাকে, সেল ওয়াল উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। সো আমরা সেল ওয়াল বাদ দিয়ে ভিতরের যে অংশটুকু, সেলের টোটাল অংশটুকু আমরা বলবো প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে যদি আমরা চিন্তা করি, প্রোটোপ্লাজম ইকুয়াল টু সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। তো সেল ডিভিশনের দুটো ঘটনা ঘটে, সাইটোপ্লাজম বিভক্ত হয়, নিউক্লিয়াস বিভক্ত হয়। সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস, আর নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন মিনস হচ্ছে নিউক্লিয়াস। এই দুটো কিন্তু প্রসেসের মাধ্যমে সেল ডিভিশন হয়। তো অ্যামাইটোসিস খুব সহজ, কোনো জটিলতা নাই সেল ডিভিশনের মধ্যে। শুধুমাত্র তারা তাদের সাইটোপ্লাজমটাকে কি করে, লম্বালম্বি করে এবং আস্তে আস্তে সাইটোপ্লাজমটা ঘাস সৃষ্টি হয় এবং নিউক্লিয়াস ঠিক সাইটোপ্লাজমের সঙ্গে মিল রেখে সেটিও লম্বা হয় এবং সাইটোপ্লাজম একটা বিন্দুতে গিয়ে এবং নিউক্লিয়াস একটা বিন্দুতে গিয়ে বিভক্ত হয়ে যায়। খুব সহজ। এটি আমরা প্রোক্যারিওটিক সেল, আদি কোষ, ব্যাকটেরিয়া, অ্যামিবা এই ধরনের জায়গায় আমরা অ্যামাইটোসিস খেয়াল করব। ইভেন আমরা দেখেছি যে ইস্ট যে ছত্রাক তোমরা জানো যে সেটিতেও কিন্তু অ্যামাইটোসিস সেল ডিভিশন ঘটে থাকে। এরপর মাইটোসিস সেল ডিভিশন, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়ে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং প্রতিটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়, তাকে মাইটোসিস সেল ডিভিশন বলা হয়। মাইটোসিস সেল ডিভিশনটা কে আমরা বলি সমীকরণিক বিভাজন। কারণ হচ্ছে যে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হলেও মাতৃকোষে যে যতটি ক্রোমোজোম থাকবে এবং নতুন অপত্য কোষের ক্ষেত্রেও দুটি কোষের ক্ষেত্রেই একই সংখ্যক ক্রোমোজোম নাম্বার থাকবে। মাইটোসিস সেল ডিভিশন কোথায় তোমাদের জিজ্ঞেস করলে তোমরা কি বলবো? মাইটোসিস সেল ডিভিশন সংঘটিত হয় হ্যাঁ জীবদেহে, কিন্তু আমরা যদি বলি উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে কোন কোন অঙ্গে হতে পারে, অর্গানগুলো, হ্যাঁ, অর্থাৎ দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে যদি চিন্তা করি, উদ্ভিদের কাণ্ডে হতে পারে, মূলে হতে পারে, পাতায় হতে পারে। অর্থাৎ মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যম দিয়ে উদ্ভিদ তার দৈহিক বৃদ্ধি এবং বিকাশ সংঘটিত করে। প্রাণীর ক্ষেত্রেও তাই, মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যম দিয়ে প্রাণী তার দৈহিক বৃদ্ধি এবং শুধু দৈহিক বৃদ্ধি নয়, তার যে জননাঙ্গ যেটিকে আমরা বলে থাকি রিপ্রোডাক্টিভ অর্গান, সেটি কিন্তু তৈরি করতে সক্ষম হয়। একটা ফ্লাওয়ার তৈরি করতে পারে, সেই ফ্লাওয়ার তৈরি করার সময় ফ্লাওয়ারের যে পার্টগুলো তোমরা জানো যে বৃতি, দল, স্তবক, স্ত্রী স্তবক, এগুলো কিন্তু তৈরির ক্ষেত্রে মাইটোসিস সেল ডিভিশন লাগে। আর একটা কাণ্ডের শীর্ষভাগ যদি বৃদ্ধি হতে প্রয়োজন হয় বা একটা পাতার সাইজটা বড় হওয়ার দরকার, সেই ক্ষেত্রে কিন্তু মাইটোসিস সেল ডিভিশন হতে পারে। ইভেন কোনো ক্ষতস্থান হয়ে গেলে
উদ্ভিদের হলে হতে পারে, আমাদের অঙ্গের হাত পা যে কোনো জায়গায় ক্ষতস্থান হতে পারে। ক্ষতস্থান পূরণের ক্ষেত্রে কিন্তু মাইটোসিস সেল ডিভিশন ভূমিকা পালন করে। এখন আমি মেয়োসিস নিয়ে একটু কথা বলি। তোমাদের এই কথাগুলো জানা, জাস্ট তোমাদেরকে মেমোরাইজ করতে যাচ্ছি আমি। তোমরা কিন্তু নিজেকে ভাববা না যে এই বিষয়গুলো খুব সহজ, কিন্তু আমি কিছু কিছু জায়গায় তোমাদেরকে স্পেসিফিকলি বলতে চাই, এইগুলো মনে রাখতে হবে। মেয়োসিস যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়ে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয় এবং প্রতিটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়, তাকে মেয়োসিস কোষ বিভাজন বলা হয়। এই মেয়োসিস কোষ বিভাজনটি ফুলের পরাগধানীতে মেয়োসিস কোষ বিভাজন হয়। যেমন আমি বলেছি, মেয়োসিস সেল ডিভিশন কোথায় হয়, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। এবং মেয়োসিস সেল ডিভিশনের ক্ষেত্রে হয় কি, যে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হবে এবং ক্রোমোজোম বিভাজিত হবে একবার, এবং একটি কোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হবে। এই 4টি অপত্য কোষ তার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হবে, এবং এই জন্য মেয়োসিস সেল ডিভিশনকে আমরা বলে থাকি হ্রাসমূলক কোষ বিভাজন। এই মেয়োসিস সেল ডিভিশন কোথায় সংঘটিত হয়, তোমাদের কাছে আমার প্রশ্ন। উদ্ভিদের বা প্রাণীর ক্ষেত্রে কোন অঙ্গে হবে? আমি খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই, পিএমসি এবং এসএমসি। এসএমসি স্পোর মাদার সেল বা পোলেন মাদার সেল, ইএমসি হচ্ছে এগ মাদার সেল। তোমরা প্রত্যেকেই জানো, যদি প্ল্যান্ট হয়, উদ্ভিদ হয়, তাহলে স্পোর মাদার সেল রেণু মাতৃকোষ, এটি পরাগধানী হতে পারে। পরাগধানীতে রেণু মাতৃকোষ থাকে, সেখানে মেয়োসিস সেল ডিভিশন হয়। আর প্রাণীর ক্ষেত্রে যদি হয়, সেটিও কিন্তু এসএমসি স্পার্ম মাদার সেল। আমরা জানি যে প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু বলা হয় শুক্রাণু মাতৃকোষ। শুক্রাণু কোথায় তৈরি হয়? শুক্রাশয়ের মধ্যে, টেস্টিসের মধ্যে। আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের জন্মলাভ হয়েছে বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণুর মিলনের ফলে। সো দ্যাট সেই প্রজনন অঙ্গ শুক্রাশয়ের মধ্যে এসএমসি স্পার্ম মাদার সেল থাকে। এই স্পার্ম মাদার সেল থেকে কিন্তু আমাদের মেয়োসিস সেল ডিভিশনের মাধ্যম দিয়ে স্পার্ম তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়। অপরদিকে এগ মাদার সেল ডিম্বাণু মাতৃকোষ, এটি কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেও ডিম্বাণু মাতৃকোষ, প্রাণীর ক্ষেত্রেও ডিম্বাণু মাতৃকোষ। আমার মায়ের দেহে যখন আমরা তৈরি হয়েছে ডিম্বাশয়ের মধ্যে, ওভারির মধ্যে মেয়োসিস সেল ডিভিশন হয়েছে কোন জায়গায়? এগ মাদার সেলে। এই এগ মাদার সেলের মধ্যেই মেয়োসিস সেল ডিভিশন হয়ে আমাদের এগ বা ডিম্বাণু তৈরি হয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু এসএমসি বা স্পার্ম বা স্পোর মাদার সেলটা কিন্তু ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম নিয়ে, টয়েস এন সংখ্যক, এবং ইএমসি এগ মাদার সেলটিও কিন্তু ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম নিয়ে গঠিত। তোমরা মেয়োসিস কোথায় হয় স্পেসিফিক যদি জিজ্ঞেস করে, তোমরা অবশ্যই বলবা স্পোর মাদার সেল অথবা স্পার্ম মাদার সেল এবং এগ মাদার সেলে সংঘটিত হয়। তো এই মেয়োসিসের অনেক সিগনিফিকেন্স আছে, যেগুলো তোমাদের পরবর্তীতে তোমরা জানতে পারবা এর কি কি গুরুত্ব আছে। মেয়োসিস সেল ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশন না হলে কি হতো এবং হলে বা কি হয়, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। আমি সবসময় তোমাদের সাথে আছি, তোমাদেরকে সহজভাবে প্রত্যেকটা বিষয় আমি বোঝানোর চেষ্টা করব। কোষ বিভাজনের গুরুত্ব আমি কিন্তু বলতে বলতেই তোমাদের এই টপিকস নিয়ে খুব সহজভাবে কতগুলি গুরুত্ব আমি উল্লেখ করেছি। প্রথমটি হচ্ছে কোষ বিভাজনের ফলে জীবের দৈহিক বৃদ্ধি ও বিকাশ হয়। ইতিমধ্যে আমি বলেছি দৈহিক বৃদ্ধি, সোমাটিক ডিভিশন বা গ্রোথ, সেটি কিন্তু মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে হয়। দৈহিক বৃদ্ধি অ্যামাইটোসিসে হতে পারে, তবে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে উচ্চতর উদ্ভিদ বা প্রাণী উভয়ের ক্ষেত্রে কিন্তু এটি হয়ে থাকে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে। কোষ বিভাজনের ফলে বহুকোষী জীবের জননাঙ্গ এবং জনন কোষ সৃষ্টি হয়।
কোষ বিভাজনের ফলে, তাহলে কোন কোষ বিভাজনের ফলে জননাঙ্গ তৈরি হয়? হ্যাঁ, মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যম দিয়ে। আর জনন কোষ গ্যামেটিক সেল তৈরি হয়। তোমরা জানো গ্যামেটিক সেল দুই ধরনের, শুক্রাণু অথবা ডিম্বাণু, বা পরাগরেণু বা ডিম্বাণু। গ্যামেটিক সেল তৈরি হয় মেয়োসিস সেল ডিভিশনের মাধ্যমে, এবং এটি মেয়োসিস সেল ডিভিশন কোথায় হয়? পরাগরেণু মাতৃকোষ বা শুক্রাণু মাতৃকোষ অথবা ডিম্বাণু মাতৃকোষে। তোমাদের আমি বলেছি। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে, গুরুত্ব হচ্ছে, কোষ বিভাজনে জীবের মধ্যে প্রকরণ সৃষ্টি হয়, যা বিবর্তনের জন্য অত্যাবশ্যক। প্রকরণ কি? প্রকরণ অর্থাৎ সেল ডিভিশনের মাধ্যম দিয়ে, এটি কিন্তু মেয়োসিস সেল ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে তারা মেয়োসিসের মাধ্যম দিয়ে কি হয়, ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার হয়, ফলে জিনের বিনিময় ঘটে, এবং জিনের বিনিময় যখন হয় তখন কিন্তু নতুন প্রকরণ তৈরি হয়, নতুন ভ্যারাইটি তৈরি হয়। এই ভ্যারাইটি থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের বিবর্তনের দিকে চলে আসে। একটা জীব কিভাবে আস্তে আস্তে অনেক বছরের পর তার মধ্যে অনেক অ্যাক্টিভেশন হয়, জেনেটিক চেঞ্জ হয়, তাপ, উচ্চতাপ, চাপ হতে পারে, রাসায়নিক পদার্থ হতে পারে, বিভিন্ন রে হতে পারে, এই ধরনের অনেকগুলো ফ্যাক্টরের মাধ্যম দিয়ে তাদের মধ্যে মিউটেশন হয়, এবং মিউটেশন হয়ে তাদের ইভোলিউশন বা বিবর্তন হয়, এবং জীবের ক্ষেত্রে এটি কিন্তু হয়ে থাকে। এটি কোন ধরনের সেল ডিভিশনের? মেয়োসিসের ক্ষেত্রে। জীবদেহে প্রতিনিয়ত কোষের মৃত্যু ঘটে। কোষ বিভাজনে সৃষ্ট নতুন কোষ মৃত কোষের ঘাটতি পূরণ করে। আমাদের জীবদেহে কিন্তু আমাদের যে ব্লাড সেলগুলো আছে, ডাব্লিউবিসি বা আরবিসি, এগুলো নির্দিষ্ট মেয়াদ অর্থাৎ নির্দিষ্ট দিন পরে কিন্তু মারা যায়। নতুন ব্লাড সেলগুলো তৈরি করে সেল ডিভিশনের মাধ্যম দিয়ে। তোমরা জানো যে লোহিত রক্তকণিকার জীবনকাল 120 দিন, শ্বেতকণিকার জীবনকাল 10 থেকে 11 দিন। এরপরে নতুন সেলগুলো তৈরি হয়। কিভাবে তৈরি হয়? সেল ডিভিশনের মাধ্যম দিয়ে। আরেকটি কথা বললাম যে ক্ষতস্থান পূরণ। ক্ষতস্থান পূরণের ক্ষেত্রে হয় কি, যে আমার কোনো জায়গায় কেটে গেল অ্যাক্সিডেন্টাল ভাবে, বা উদ্ভিদ দেহে আমরা দেখেছি কখনো কখনো বিভিন্ন কারণে ক্ষতস্থান তৈরি হয়। কেউ যেতে যেতে দেখা গেল গাছে আঘাত করলো, সেটি বিভিন্ন অস্ত্র দ্বারা হতে পারে, কেউ তরবারি দ্বারা আঘাত করতে পারে, কেউ দা দিয়ে করতে পারে। তোমরা সবাই জানো দা কি জিনিস। সে আঘাত যে ক্ষতস্থান হলো, সেখানে কিন্তু আস্তে আস্তে হিলিং হয়ে যায় মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে, এবং আমাদের কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গাটা কিন্তু ক্ষতস্থানটা পূরণ হয়ে যায় সেল ডিভিশনের মাধ্যমে। এটি মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে। তোমরা অনেকেই জানো। এখন আমি তোমাদের শিখন ফলের মধ্যে একটি অংশ সেল সাইকেল নিয়ে একটু আলোচনা করব। সেল সাইকেলটা কি? কোষ চক্র। বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক 1953 প্রথম কিন্তু এই সেল সাইকেল নিয়ে আলোচনা করেছিলেন, এবং তিনি লক্ষ্য করলেন যে একটি কোষ সৃষ্টি হওয়ার পর তার বৃদ্ধি ঘটে, এবং তার মধ্যে কিছু বস্তু সিনথেসিস হয়, এবং কোষটি নিজে নিজে বিভাজিত হয়। জীবদেহে কোষ সৃষ্টি, বৃদ্ধি, বিভাজনের এই একটা চক্র বা সাইকেলে সংঘটিত হয়। এই সাইকেলটিকে কোষ চক্র বলা হয়। অর্থাৎ আমরা সেল ডিভিশনের যাওয়ার আগে কোষটি কিন্তু পরিণত হয়, ম্যাচুরিটি লাভ করে, তার মধ্যে কিছু বিবর্তন, কিছু কালেকশন হয়, কিছু সিনথেসিস হয়। এটা হওয়ার পরে সেল ডিভিশন হয়। আবার কিন্তু সেলটি নতুন যে সেল তৈরি হলো, সেখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকে। তো বারবার সেল ডিভিশন এবং তার মাঝখানে যে অবস্থা, সেটিকে আমরা প্রস্তুতি দশা বলে থাকি। তো দেখি আমরা কি ধরনের ঘটনা ঘটে। এই সেল সাইকেলকে দুটো দশায় ভাগ করা হয়, ইন্টারফেজ এবং মাইটোটিক দশা। ইন্টারফেজকে আমরা প্রস্তুতি দশা বলে থাকি। এই প্রস্তুতি দশার জন্য কিন্তু সেলের মধ্যে সময় লাগে 90 থেকে 95 ভাগ। এটি মাইটোসিস কোষ বিভাজনের প্রস্তুতি পর্ব, অর্থাৎ সেল ডিভিশনের আগেই কিন্তু প্রস্তুতি নেয়। একটি কোষের পরপর দুই বিভাজনের মধ্যবর্তী সময় কোষ চক্রের 90 থেকে 95 ভাগ সময় ব্যয় হয় এই প্রস্তুতি পর্বে, এবং প্রস্তুতি পর্বকে আমরা 3টি ধাপে বিভক্ত করে থাকি। গ্যাপ 1,
সিনথেসিস এবং গ্যাপ 2। গ্যাপ 1 দশা, এটি ইন্টারফেজের প্রথম দশা। এখানে ডিএনএ ও প্রোটিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনজাইম ও অন্যান্য উৎপাদন শুরু হয় এবং গ্যাপ 1 দশায় কিন্তু সেল সাইকেলের 30 থেকে 40 ভাগ সময় ব্যয় হয়। দ্বিতীয় দশা হচ্ছে সিনথেসিস। সিনথেসিস এখানে কিন্তু ডিএনএ সংশ্লেষণ হয়, ডিএনএ সিনথেসিস হয়, এর পরিমাণ দ্বিগুণ হয়, ফলে ক্রোমোজোমের দৈহিক বৃদ্ধি ঘটে। সিনথেসিস দশায় কোষ চক্রের 30 থেকে 50 ভাগ সময় ব্যয় হয়। গ্যাপ 2 দশা, এই দশায় সাইটোপ্লাজম ও অন্যান্য দানাদার বস্তুসমূহের উৎপত্তি সংক্রান্ত বিভাগীয় কাজ চলতে থাকে এবং নিউক্লিয়াসের আয়তন বৃদ্ধি পায়। এই অবস্থায় কোষে প্রচুর এটিপি ও প্রোটিন অণুতে পূর্ণ থাকে। গ্যাপ 2 দশার কিন্তু সময় সেল সাইকেলের ক্ষেত্রে এর ব্যয়টা হয় 10 থেকে 20 ভাগ সময়। আমরা সেল সাইকেলের ইন্টারফেজ দশার 3টি উপদশা আমরা দেখলাম এবং সেল সাইকেলের কিন্তু দ্বিতীয় হচ্ছে মাইটোসিস দশা, মাইটোসিস সেল ডিভিশন দশা। এই দশায় কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে একটি কোষ থেকে দুটি কোষের সৃষ্টি হয় এবং এই সময়টি হচ্ছে 5 থেকে 10 ভাগ। তোমরা মাইটোসিস সেল ডিভিশন আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, জানতে পারবো। এট এ গ্ল্যান্স যদি আমরা দেখি যে হাওয়ার্ড এবং পেলকের সেল সাইকেলের চিত্রটি, মাইটোসিস সেল ডিভিশনের জন্য 5 to 10% সময়, G1 গ্যাপ 1 এর জন্য 30 to 40% টাইম এখানে লাগবে, সিনথেসিসের জন্য 30 to 50%, গ্যাপ 2 এর জন্য 10 to 20% টাইম উইল বি নিড। এট এ গ্ল্যান্স এটি হচ্ছে সেল সাইকেলের টাইম কনজিউমিং অবস্থা। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমি তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনটেন করে সময় পার করা, প্রতিনিয়ত পড়াশোনা করা, পরিবারের সঙ্গে সময় দেওয়া এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে সরকারের যে নির্দেশাবলী সেগুলো মেনে কোভিড-19 থেকে নিজেকে পরিত্রাণ করে আমাদের সঙ্গে থাকো। আবারও শুভেচ্ছা জানাই সান্তাহার সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে ভর্তি হওয়ার জন্য। তোমরা নিজেকে প্রস্তুত করবা যেন এই কলেজের প্রতিটি ক্লাস তোমরা অনলাইন করতে পারো এবং করবা এবং কলেজের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করবা। নিজেকে বারবার প্র্যাকটিস করে কিন্তু উন্নত স্কেলে তোমরা নিয়ে যাবা। আমি আশা করি বড় বড় কলেজের যে স্টুডেন্টগুলো যেভাবে এক্সারসাইজ করে পড়াশোনা করে সেভাবে পড়াশোনা করে তোমাদেরকে একটা জায়গায় পৌঁছতে হবে। সেই জায়গায় পৌঁছার জন্য তোমাদের জন্য দোয়া করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, সার্থক হোক। ধন্যবাদ।